This video is intended for viewers aged 16 plus only. The story, characters, events, names, and situations shown in this cartoon moral story are entirely fictional and created for entertainment purposes only. Any resemblance to actual persons, places, or events is purely coincidental. Viewer discretion is advised. গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট বাড়িতে থাকতো অনাথ দুই বোন, মেঘলা ও কবিতা। তবে তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। বড় বোন মেঘলা সে তার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করত, আর ছোট বোন কবিতা সে শান্ত ও সরল। তবে তাদের দুই বোনের বিয়ে ঠিক হয়েছিল একই বাড়িতে দুই ছেলের সাথে। দেখ বোন, আমাদের ভাগ্য খুলে গেছে, কত বড়লোক বাড়িতে আমাদের বিয়ে হচ্ছে। আর আমি তো আগে থেকেই জানতাম যে আমার এত সুন্দর দেখতে নিশ্চয়ই কোনো বড়লোক বাড়িতেই বিয়ে হবে। তোকে নিয়ে চিন্তা ছিল, কিন্তু দেখ তুইও আমার সাথে সাথে ওই বাড়িতে বউ হয়ে যাচ্ছিস। জানো তো দিদি, আমি না কখনো বড়লোক বাড়িতে বিয়ে হবে তেমন কখনো স্বপ্ন দেখিনি, কিন্তু বড়লোক বাড়িতে আমার যখন বিয়েই ঠিক হয়েছে, আমি দেখো ওই বাড়িটা সবাইকে একসাথে এক সুতোয় বেঁধে রাখবো। আমি মন দিয়ে সংসার করব। আর তুমিও তো আমার সাথে যাচ্ছ, আমরা দুই বোন মিলে ওই বাড়িটাকে পরিপূর্ণ করে রাখবো। দেখ কবিতা, তুই স্বপ্ন দেখবি কি করে বলতো? কারণ কোনো ছেলেই তো তোকে পছন্দ করতো না, আর বড়লোক বাড়িতে বিয়ে হওয়া দূরের কথা। এবার আমি ওখানে রাজ করব, রাজ, বুঝেছিস? সবাই আমাকে কত ভালোবাসবে আর আমাকে রানী বানিয়ে রাখবে। আমার যা সৌন্দর্য, কেউ তো আমাকে কোনো কাজই করতে দেবে না। দেখ তুই ওখানে কাজের মেয়ে হয়েই থাকবি। কেন দিদি, এমনভাবে কেন বলছো? ওটাও তো আমার নিজের বাড়ি হবে, বলো। আমি যখন বিয়ে করে যাব তাহলে কি ওটা আমার পর? আর নিজের বাড়িতে কাজ করতে ক্ষতিটা কি আছে? কাজের মেয়ে এমনভাবে কেন বলছো দিদি? তোমাকেও তো করতে হবে একটা সময়। দেখ তোর এইসব ন্যাকা ন্যাকা কথাগুলো তোর কাছে রাখ, বুঝেছিস? কাজ করার হলে তুই করবি, আমারও তো কাজ করার মতো ইচ্ছা নেই। আমি ওখানে পায়ের ওপর পা তুলে রানীর মতো থাকবো। যত সব, চল চল। মেঘলার এমন ব্যবহারে কবিতা কোনো কিছু বলতো না, সে চুপচাপ থাকতো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, দুই বোনের একই বাড়িতে বিয়ে হয়ে যায়। শোনো মা, তোমাদেরকে একটা কথা বলি, আজকেকার পর থেকেই হচ্ছে তোমরা আমার ঘরের লক্ষ্মী। আর দুজনে মিলে মিশে সংসারটাকে এক সুতোয় বেঁধে রেখো, বুঝেছো মা? আর শোনো, এই সংসারের দায়িত্ব এবার থেকে তোমাদের দুজনার ওপর। তোমরা যে আমার দুই বৌমা। মা, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যেই সম্মানটা আমাদেরকে দিয়েছেন সেই সম্মানটা রাখার আমরা চেষ্টা করব। আমরা পুরো চেষ্টা করব যে এই বাড়িতে সবাই যেন ভালোভাবে থাকে, এই বাড়ির যেন সম্মান বাড়ে। আপনি একদম চিন্তা করবেন না মা। হ্যাঁ মা, এবার যখন আমরা চলে এসেছি আপনার কোনো চিন্তা নেই। এইবার পুরো বাড়িটা আমরা সামলে রাখবো। এবার যে আপনার বিশ্রামের দরকার, এবার আপনি বিশ্রাম করবেন আর আমরা সবাই মিলে এই বাড়িটাকে সামলে নেব মা। আপনার একদম চিন্তার কোনো কারণ নেই। দেখো বৌমারা, তোমাদের এমন কথা শুনেই বুঝতে পারছি যে তোমাদেরকে আমি বৌমা করে নিয়ে এসে কোনো ভুল করিনি মা। তোমরাই হচ্ছই আমার ভবিষ্যৎ, আর তোমরাই আমার পরিবারটাকে একদম এক সুতোয় ভালোভাবে বেঁধে রাখতে পারো। শোনো মা, তোমাদের কাছে একটাই আশা, তোমরা সংসারটাকে কখনো ভাঙতে দিও না। দুই বোন মিলে ঝুলে একসাথে থেকো গো মা। তখন মেঘলা মনে মনে বলতে থাকে, কিছুদিন যেতে দাও, তারপর এই বাড়ির সব কিছু আমার নিজের হাতের মুঠোয় করে নেব। তারপর দেখবো আমি আমার বোন কি করে। আর এই বুড়ির এত বক বক কে শোনে সেটাও আমি দেখব, যত সব। আচ্ছা শোনো বৌমারা, অনেক তো ধকল গিয়েছে তোমাদের ওপর থেকে। যাও যাও মা, একটু বিশ্রাম করে নাও। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তবে মেঘলা একদিন তার স্বামীকে বলতে থাকে, শোনো, এই কিছুদিন মাত্র হয়েছে তোমার বাড়িতে বিয়ে হয়ে এসেছি, কিন্তু মাকে দেখে মনে হচ্ছে এই বাড়ির সব কিছু মায়ের কথাই চলে, তাই না? দেখো মেঘলা, আমার মা একটু কড়া স্বভাবের, কিন্তু মনটা অনেক বড়। আমার মা সবসময় এটা চায় যে তার সংসারটা যেন সবাই একসাথে মিলেমিশে থাকে, বুঝেছো? আর কিছু না। তবে আমার মায়ের সাথে তুমি মিশে দেখবে, আমার মা যে খুবই ভালো। এই শোনো, তোমাকে একটা কথা বলি, আমি চাই যে আমার জীবনটা আমি আমার নিজের মতো করে চালাবো। কেউ এসে বলবে এটা করো না, ওটা করো না, আমার এটা একদম পছন্দ না। আমাকে তো একটু স্বাধীনভাবে বাঁচতে দাও। আমি চাই আমি আমার জীবনটাকে নতুন করে আমার মতো করে চালাবো। আরে মেঘলা, এইসব তুমি কি বলছো বলো তো? এখন তো তুমি আমার বাড়িতে বউ হয়ে এসেছো, তাহলে
আর কিছুদিন যান না, দেখো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর মা যা বলে সব তো ভালোর জন্য বলে, মা কি কারো খারাপ চায় বলো? তাহলে তাহলে তুমি এমনভাবে কেন বলছো? আমি আবার কেমন ভাবে বললাম? যেটা সত্যি সেটাই তো বললাম। আমি অনেক জায়গায় দেখেছি যে শাশুড়িরা প্রথম তার বৌমাদের সাথে ভালো ব্যবহার করে, আর কিছুদিন যেতে না যেতে তার ওপর অত্যাচার শুরু করে দেয়। দেখো, যদি এমনটা হয় না, তাহলে আমি এখানে থাকবো না, চলে যাব। আরে না না মেঘলা, তুমি আমার মাকে চিনতে ভুল করছো। আমার মা ওরকম ধরনের নয়। তুমি তো এই বাড়িতে থাকছো না, থাকতে থাকতে দেখবে তুমি সব কিছু বুঝতে পারবে আমার মা কেমন না কেমন। তুমি এত চিন্তা করো না তো। আর যদিও বা আমার মা অন্যায় করে, তাহলে আমরা তো আছি, আমার মাকে বোঝাবো। ঠিক আছে, তাহলে দেখবো আমার শাশুড়ি মা কেমন হয়। অন্যদিকে কবিতা আর তার স্বামী দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। আচ্ছা কবিতা, আমি দেখছি তুমি সারাদিন খুব শান্ত থাকো। তোমার কি এখানে কোনো কিছু অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে কিন্তু বলতে পারো। না না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি তো এটাই ভাবছিলাম যে আমি আমার নতুন বাড়িতে এসেছি, এই বাড়িতে সবার বিশ্বাস কিভাবে অর্জন করব, সবাইকে কিভাবে ভালো রাখবো, দেখে শুনে রাখবো, তাই এই সবগুলো চিন্তা করছি, আর কোনো কিছু না। শোনো কবিতা, তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না। আর দেখো না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। নতুন নতুন এই বাড়িতে এসেছো তো, তাই তোমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। কদিন যাক, দেখবে সব কিছু বুঝতে পারবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। তবে জানো তো, আমি এই সংসারটাকে সব সময় একসাথে বেঁধে রাখবো। কখনো কখনো আমি আলাদা হতে দেব না। এই পরিবারের মানুষজনকে আমি খুব ভালোবাসি, আর তাদের খেয়াল আমি নিজেই রাখবো। এমনভাবে দুজন মিলে গল্প করতে থাকে। পরের দিন সকালে কবিতা তাড়াতাড়ি উঠে সে ঘরদোর পরিষ্কার করছিল, আর তখন সেখানে তার শাশুড়ি মা চলে এসে বলতে থাকে। আরে কি গো ছোট বৌমা, তুমি যে এত সকাল সকাল উঠে গেছো, এত সকাল সকাল কেন উঠতে গেলে মা? তুমি তো একটু বিশ্রাম করতে পারতে। না না মা, বিশ্রাম তো সবসময় করতে পারবো। আর এমনিতে সংসারে যদি বাসি কাজগুলো এমনভাবে ফেলে রাখা হয়, তাতে তাতে ভালো দেখায় না মা। তাই জন্য আমি তাড়াতাড়ি উঠে সংসারের কাজকর্মগুলো সারতে আসলাম। এতে ঘরও পরিষ্কার থাকে, সব কিছু ভালো লাগে। তবে জানো তো ছোট বৌমা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পরিবারটাকে আগলে রাখতে পারবে, আর সংসারের সব কাজকর্ম তুমি ভালোভাবে করতে পারো, খুবই পারদর্শী। ঠিক আছে বৌমা, তুমি কাজ করে নাও। আচ্ছা মা, আপনি যান, গিয়ে বিশ্রাম করে নিন। অন্যদিকে মেঘলা সে এখনো পর্যন্ত তার বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল। এমনভাবে বেশ কিছুক্ষণ কাটার পর মেঘলা যখন ঘুম ভাঙে, সে তখন রান্নাঘরে আসে, আর রান্নাঘরে এসে দেখে যে তার বোন কাজকর্ম করছে। মা, আমি তো এটাই বুঝতে পারছি না যে সবাই এত সকাল সকাল কেন ওঠে বলো তো? আমার তো এত সকাল সকাল ওঠার মতো কোনো অভ্যাস নেই, আর আমি কাজ করতেও পারি না। দেখো বড় বৌমা, যদি না সকাল সকাল ওঠো, তাহলে সংসারের কাজকর্মগুলো কে সারবে বলো তো? এমনভাবে বাসি কাজকর্ম ফেলে রাখতে নেই, এতে ঘরের অকল্যাণ হয়, বুঝেছো? মা, এইসব আমার দ্বারা একদম সম্ভব না। আমি সবসময় এরকম ধরনের কাজ করতে পারবো না। আমি তো এখানে বিয়ে করে এসেছি, এখানে কাজ করার জন্য আসেনি, আর আমার পক্ষে এইসব কাজ করা একদম অসম্ভব। মেঘলার এমন কথা শুনে তার শাশুড়িমা অনেক অবাক হয়ে যায়, আর এদিকে কবিতা বলতে থাকে। মা, আপনি এত চিন্তা করবেন না। দিদি যদি কোনো কাজ না করতে চায়, কোনো অসুবিধা নেই, আমি তো আছি, আমি সংসারের সব কাজ করে দেব মা, আপনি এত কিছু ভাববেন না। এমনভাবে কবিতা সংসারের সব কাজকর্ম সেই করত, এবং বাড়ির প্রত্যেককে দেখাশুনো সেই রাখত। আর অন্যদিকে মেঘলা সে তার ঘরে বসে বসে তার রূপচর্চা করতে ব্যস্ত থাকতো। একদিন কবিতা রান্নাঘরে বসে বসে একা একা রান্না করছিল, আর তখন সেখানে তার শাশুড়ি মা চলে যায়। দেখো ছোট বৌমা, তোমাকে একটা কথা বলি মা, তুমি এমনভাবে সবসময় সংসারের কাজগুলো একা একা করো, এটা দেখতে যে আমার একদম ভালো লাগে না। আর তুমি এত কিছু কাজকর্ম করার পরও তোমার চোখে কখনো দেখতে পাই না সেই বিরক্তর ছাপটা। কিন্তু মা, তুমি এমনভাবে একা একা সব কাজকর্ম করলে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। না না মা, এটা তো আমার নিজের সংসার,
আর নিজের সংসারে সব কাজকর্ম করব, গুছিয়ে রাখবো, এতে আবার কষ্টের কি আছে? আর দিদির কথা বলছেন, দিদি এখন নতুন এখানে এসেছে, তাই সে কিছুই বুঝতে পারছে না। আমার বিশ্বাস আছে একদিন না একদিন দিদি সব কিছু বুঝতে পারবে, আর তখন এই পরিবারের জন্য ও কাজকর্ম করবে। আর তখন সেখানে বড় বৌমা মেঘলা চলে আসে। বা বাবা, সকাল সকাল আমাকে নিয়েই তোমরা আলোচনা করতে বসে গেছো কেন? এই পরিবারে কি আমি ছাড়া আর অন্য কোনো কাজ নেই নাকি? সব সময় যেখানে সেখানে আমাকে নিয়েই আলোচনা করা হয়, আর আমি কাজকর্ম করি না বলে কি আমি খারাপ নাকি? দেখো বড় বৌমা, তোমাকে কেউ কোনো খারাপ বলেনি। তুমি তো ঘরের কোনো কাজকর্ম করো না, সবসময় নিজের রূপচর্চা করতেই ব্যস্ত থাকো। আর তোমার ছোট বোনকে দেখো, সারাদিন শুধু সংসারে কাজকর্ম করে যায়। তোমরা তো দুই বোন এই বাড়ির বউ, তাহলে তোমরা দুজন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো কাজ কেন করো না? দেখুন মা, আমি আর 5টা মেয়ের মতো না যে বিয়ে করার পর শ্বশুরবাড়িতে এসে শুধু কাজকর্ম করতে হবে, রান্না বান্না করতে হবে। আমারও তো একটা স্বাধীনতা আছে। দেখুন মা, আমি এইসবগুলো করতে পারবো না, আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি আমার মতো থাকবো, আমার মতো জীবনটা চালাবো। আমি এইসবগুলো কেন করব? আর আমি এখানে এসেছি শুধু রান্না বান্না করার জন্য না। যখন তুমি বিয়ের পর এইসবগুলো করতেই পারবে না, তাহলে তুমি বিয়ে কেন করেছো? বিয়ে তো না করতেই পারতে, এমন সংসারের তো দরকার ছিল না, তাই না বড় বৌমা? দেখুন মা, আমি আপনার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি কাজকর্ম করতে পারি না, তাই করতে পারবো না কখনো। মেঘলার এমন কথা শুনে মালতী আর কোনো কথা বলে না, সে চুপচাপ হয়ে যায়। তবে এমনভাবে বেশ কিছু ঘন্টা কাটার পর দুপুরবেলা একটা সাধু বাবা তাদের বাড়ির সামনে এসে দরজা নাড়া দিতে থাকে। কেউ কি ঘরে আছো? যদি থাকো একটু বাইরে এসো মা, বাইরে এসো। সাধু মহারাজের এমন কথা শুনে সেখানে কবিতা এবং তার শাশুড়ি মা আসে। মা গো, আমার দুটো খেতে দেবে? আমি যে অনেক দূর থেকে আসছি, আর এত রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যে অনেক জোরে আমার খিদে পেয়েছে। আমার খাওয়ার মতো যে কিছুই নেই, আমাকে যদি তোমরা দুটো খেতে দাও তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ সাধু মহারাজ, আপনি আসুন, ভিতরে আসুন, আপনাকে খেতে দেব। আপনি একদম চিন্তা করবেন না। আপনি যখন একবার আমাদের দরজার সামনে এসে খেতে চেয়েছেন, তাহলে আমরা খেতে দেব। আর অতিথি যে ভগবান স্বরূপ হয়। শোনো ছোট বৌমা, যাও যাও, তুমি গিয়ে সাধু মহারাজের জন্য খাবার নিয়ে এসো। তবে মনে রেখো, খাবার যেন ভালোবাসার সম্মানের সাথেই দেবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি এক্ষুনি সাধু মহারাজের জন্য খাবার তৈরি করছি। সাধু মহারাজ, আপনি আসুন। তারপর সাধু মহারাজ সে ঘরের মধ্যে এসে বসে, আর তখন সেখানে চলে আসে মেঘলা। মা, আপনিও পারেন বটে, যে কোনো কাউকে রাস্তায় দেখবেন তাকে নিয়ে চলে আসবেন। আপনি কি করে জানেন বলুন তো যে এটা আসল সাধু নাকি এটা নকল সাধু? এখন তো সবাই সাধুর জামা কাপড় পরে সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি আসল সাধু, কিন্তু আদৌ তো সেটা না। আর আপনি যদি এরকমভাবে সবাইকে বাড়িতে নিয়ে এসে খাবার দিতে থাকেন, তাহলে সবাই এটা ভাববে যে আপনি এটা ধর্মশালা খুলে রেখেছেন। দেখো বড় বৌমা, এমনভাবে তুমি অপমান করতে পারো না সাধু মহারাজকে। সে আসল হোক কিংবা নকল হোক, যখন একবার আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়েছে সে কিছু খেতে চায়, তাহলে ক্ষুধার্ত মানুষকে এমনভাবে অপমান করা উচিত না। এটা একটা শিক্ষার মধ্যে পড়ে। এটা কি তুমি শিখোনি নাকি? দেখুন মা, আমি যে কোনো কাউকে এমনভাবে সম্মান করি না, তবে তার আগে প্রমাণ করতে হবে যে উনি আসল সাধু না নকল সাধু, তারপর তো আমি সম্মান করব। আর আমার শিক্ষা ভালোই আছে মা, আপনি ওটা নিয়ে একদম চিন্তা করবেন না। আর আমি এমনভাবেই যে কোনো কাউকে সম্মান করতে পারি না। সাধু মহারাজ মেঘলার কথা শুনে সে আর কোনো কিছু কথা বলে না, সে হাসে এবং চুপ করে থাকে। কিছুক্ষণ পর কবিতা সাধু মহারাজকে খেতে দেয়। সাধু মহারাজ, আমি তেমন ভালোভাবে আপনার জন্য আয়োজন করতে পারিনি, কিন্তু যতটা করেছি ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়েই করেছি। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আপনি নিজের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনি ভোজন গ্রহণ করুন। দেখো মা, তুমি ভোজন ভালো বানাও আর খারাপ বানাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যে আমার জন্য ভোজনটা বানিয়েছো এবং ভালোবাসা সম্মানের সাথে, এটাই অনেক গো মা। আমি তো দেখেছি অনেকে আমাকে ভোজন খাওয়ায়, কিন্তু তাদের মনে অহংকার, পাপ, লালসা সব ভরে পড়ে আছে, কিন্তু কেউ কোনো সাদা মনে আমার জন্য ভোজন বানায় না। আর আজকে তোমাকে দেখেই দেখলাম
যে তুমি তোমার ভালো মন দিয়েই আমাকে ভোজন বানিয়েছো, তোমার মনে যে কোনো লোভ লালসা কিছুই নেই। তারপর সাধু মহারাজ সে তার ভোজন গ্রহণ করে। এমনভাবে বেশ কিছুক্ষণ কাটার পর বাড়ির সবাইকেই একসাথে ডেকে সে কথা বলতে থাকে। আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমি যে এখানে শুধু ভোজন গ্রহণ করতে এসেছি সেটা না, আমি তো একটা জিনিসের খোঁজে এসেছি। তবে সেটা দেখতে অনেক ছোট হলেও সে ছাড়া যে তার সংসারে কোনো সুখ শান্তি কখনোই ফিরে আসবে না। সাধু মহারাজ, আপনি এমন কি জিনিসের কথা বলছেন? ওটা আমাদেরকে বলুন, যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ওটা আপনাকে দিয়ে দেব। দেখো বাবা, এটা কোনো জিনিস না, আর না কোনো সোনা রূপো, না কোনো বস্তু। এটা হচ্ছে মানুষের ভিতরে থাকে, আর এটা সবার মধ্যে থাকে। কিন্তু কেউ কেউ সেটা সুরক্ষিতভাবে রাখে, আর কেউ কেউ সেটা সুরক্ষিতভাবে রাখতে পারে না। সাধু বাবা, আপনার কথা শুনে আমার যে খুব হাসি লাগছে। আপনি একদম সরাসরিভাবে বলুন না যে আপনার এমন কি জিনিস চাই, সেটা আমাদেরকে দিতে হবে। এটা তো বললেই কথা ফুরিয়ে যায়। এত এত হেঙালি করার কি দরকার আছে? দেখো, আমার তো শুধু একটা জিনিসই চাই, তবে সেই জিনিসটা এই বাড়ির কারোর মধ্যে নেই, শুধু একজনের মধ্যেই আছে। সাধু মহারাজের মুখ থেকে এমন কথা শোনার পর সবাই অনেক চিন্তায় পড়ে যায় যে এমন কি জিনিস চাই সেটা একজনের কাছে আছে। দেখুন সাধু মহারাজ, এমনভাবে সবাইকে চিন্তার মধ্যে না রেখে আপনি একবার স্পষ্ট করে বলুন না সেটা কি এমন জিনিস যেটা একজনের মধ্যেই আছে। দেখো মা, আমি যে জিনিসটার খোঁজ করছি সেটা হচ্ছে বিনম্রতা। এটা কিন্তু সবার কাছে থাকে না, তবে এই পরিবারে একজনের কাছে আছে। আর এটা বাজার থেকেও কিনতে পাওয়া যায় না, এটা ধন সম্পদের থেকেও আরো অনেক বেশি। আর তখন সবাই কবিতাকে দেখতে থাকে। দেখো মা, আমি তো অনেক জায়গায় অনেকের বাড়িতে গিয়েছি, কিন্তু সবার বাড়িতে কারোর বাড়িতে হচ্ছে ধনসম্পদ বেশি, কারোর বাড়িতে নাম যশ বেশি। কিন্তু আমি আজকের এই বাড়িতে এসে দেখলাম যে এই বাড়িতে একজনের মনে শুধু খালি বিনম্রতা আছে। আর যার মনে এই জিনিসটা থাকে সে যে অনেক সুখী মানুষ, সে যে অনেক শান্তিতে থাকতে পারে। তার মনে যে কোনো হিংসা পাপ অহংকার কোনো কিছু নেই, আর সেটাই হচ্ছে এই বাড়ির ছোট বৌমা। সাধু মহারাজ, আমি তো এমন কোনো কিছু করিনি। আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করি। তবে আমি আমার কারণে যদি অন্যের মুখে হাসি লাগে তাহলে সেটাতে আমি অনেক খুশি হই। দেখুন সাধু মহারাজ, আজকেকার দিনে না এমন ভালো মানুষ সেজে থাকলে হবে না, তাহলে সবাই সবাই তোমাকে বোকা বানিয়ে চলিয়ে যাবে। দেখো মা, আমি তোমাকে একটা কথা বলি, অহংকার মানুষকে আরো ছোট করে দেয়, আর সম্মান মানুষকে আরো বড় করে দেয়। এই দুটো হচ্ছে আলাদা। তারপর সাধু মহারাজ তার ঝোলা থেকে তার দুটো কলসি বের করে। একটা সোনার কলসি ছিল আর একটা মাটির কলসি ছিল। শোনো, আমি এই দুটো কলসি দুই বৌমাকে দিতে চাই, বড় বৌমা এবং ছোট বৌমা। তবে হ্যাঁ, মনে রেখো, এই কলসি দুটো 3 দিন এমনভাবে বন্ধ করে রাখতে হবে, আর 3 দিন পর বাড়ির সকলের সামনে এই কলসি দুটো খুলবে দুই বৌমা, ঠিক আছে? কিন্তু এই দুটো কলসির মধ্যে এমন কি আছে যেগুলো আমাদেরকে দিচ্ছেন? এই দুটো কলসির মধ্যে কি আছে সেটা না জানলেও চলবে, তবে এখানে সবাই সবার কর্ম অনুযায়ী এখানে ফল পাবে। তবে 3 দিন পর এটা সবার সামনে খুলে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে এই কলসির মধ্যে কার কি পড়েছে না পড়েছে। তারপর সাধু মহারাজ সোনার কলসিটা মেঘলাকে দেয় আর মাটির কলসিটাকে কবিতাকে দেয়, আর দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে কবিতা সে যেমনভাবে সংসারে কাজকর্ম দেখাশোনা করে রাখতো তেমনভাবে সে কাজকর্মে ব্যস্ত থাকতো। আর অন্যদিকে মেঘলা সে তার সোনার কলসি নিয়ে বসে বসে বলতে থাকে। সাধু মহারাজ ভালোভাবেই বুঝতে পেরেছে যে আমি যা কিছু বলি সব মুখের ওপর বলি আর সব ভালো বলি, তাই আমার মন পরিষ্কার, সেই কারণে আমাকে এই সোনার কলসি দিয়ে গেছে। বোধহয় এই সোনার কলসির ভিতরে অনেক কিছু আছে যেটা আমার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা 3 দিন পরেই খুলবো। এমনভাবে দেখতে দেখতে 3 দিন কেটে যায়। 3 দিন পর দুই বৌমা দুটো কলসি নিয়ে আসে, একটা মাটির কলসি একটা সোনার কলসি, আর সবার সামনে সেখানে খুলতে থাকে। প্রথম বড় বৌমা মেঘলা খুলতে থাকে তার সোনার কলসি। মা, আমি আমার সোনার কলসিটা খুলতে যাচ্ছি, আর আপনিই দেখবেন আপনার বড় বৌমা সব থেকে লক্ষ্মী মন্ত্র বউ। আর এই সোনার কলসি যা আছে তা আমার কারণে আপনার পরিবারের সব কিছু বদলে যাবে। তারপর মেঘলা সে তার সোনার কলসিটা খুলে দেখে সেই কলসির ভিতরে কিছুই ছিল না, শুধু একটা কাগজ ছিল। কি, আমার কলসি থেকে শুধুমাত্র একটা কাগজ বেরিয়েছে? এটা কি করে সম্ভব হতে পারে? আমার যে সোনার কলসি, আর তার মধ্যে থেকে মাত্র ছোট্ট একটা কাগজ বেরিয়েছে। না না, এটা কি করে সম্ভব হতে পারে?
তারপর আকাশ সেই চিঠিটা পড়ে দেখে। যার মনের ভিতরে অহংকার থাকে সে জীবনে কোনো কিছুই করতে পারে না, তবে অহংকার হচ্ছে পতনের কারণ। অহংকার মানুষকে শেষ করে দেয়। তবে চিঠির মধ্যে এমনটাই লেখা ছিল। তার শুনে মেঘলার কোনো কিছু কথা বলে না, মাথা নিচু করে নেয়। অন্যদিকে কবিতা তার কলসিটা খুলে রাখে। তবে তার কলসি থেকে বেরিয়ে এলো রূপোর একটা পদ্ম ফুল। রূপোর পদ্ম ফুল দেখে সবাই অনেক অবাক হয়ে যায় এবং সবাই খুশি হয়। তখন সবাই এটা বুঝতে পারে যে সাধু মহারাজ কোনো সাধারণ সাধু মহারাজ ছিল না। এমনভাবে দেখতে দেখতে বেশ দুদিন কেটে যায়। তবে মেঘলা তার মনে এখনো অহংকারের ছাপ আছে। তবে একদিন কবিতা সে তার রান্নাঘরে বসে বসে থালা বাসন গোছাচ্ছিল, আর তখন সেখানে মেঘলা চলে আসে। আচ্ছা কবিতা, তুই আমাকে একটা কথা বলতো। আমি এতদিন ধরে একটা কথা ভালোভাবে বুঝতে পারছি না। তুই যেই সারাদিন পরিশ্রম করিস, বাড়িতে কাজকর্ম করিস, এটা সেটা তো করতেই থাকিস, কিন্তু তোর কি কোনো কষ্ট হয় না নাকি? না পরিশ্রমই হয় না? তুই তো সবসময় কাজ করতে থাকিস, আর তার বদলে তুই কি পাস বলতো? কিছুই তো পাস না। সবার একটু একটু মিষ্টি মিষ্টি কথাতে তুই গলে যাস। দেখ দিদি, আমার তো কোনো কিছুই চাই না। আর কষ্টর কথা বলছিস, আমার কোনো কষ্ট হয় না। আমি তো এই পরিবারটার জন্য সব কিছু করছি। তাহলে আমি হাসি মুখে করতে ভালোবাসি, আর সবাইকে হাসাতে ভালোবাসি। এই পরিবার যদি ভালো থাকে, খুশিতে থাকে, তাহলে সেটা যে আমার জন্য অনেক কিছু। দেখ বোন, তুই যতটা সাদাসিধে সহজ সরল না, এতটা সহজ সরল হওয়া উচিত না। এই তোর সহজ সরলের জন্য প্রত্যেকটা মানুষ তোর সরলতার সুযোগ নেয়, বুঝতে পেরেছিস? তাই বলছি, আগে নিজেরটা দেখ, তারপর সবারটা দেখিস রে বোন। এমনভাবে সহজ সরলের সুযোগ দিস না কাউকে। এইটা তুই কী সব বলছিস? এটা তো আমাদের বাড়ি। তাহলে আমাদের বাড়িতে আমাদের মানুষরা আমাদের সহজ সরলের সুযোগ নেবে মানে কি বলতে চাচ্ছিস? না রে বোন, এমনভাবে মনোভাবনা রাখিস না। এটা নিজের ঘর, তাই নিজের মতো করে সব কিছু যত্ন সহকারে রাখ। মেঘলার কোনো কিছু কথা না বলে ওখান থেকে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে হঠাৎ একদিন মালতীর খুব শরীর খারাপ হয়, আর বাড়ির সংসারের সব কাজ একা হাতে কবিতা করতে থাকে। তার সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘলা দেখছিল। মেঘলার খারাপ লাগে। তখন সে রান্নাঘরে গিয়ে তার বোনকে বলতে থাকে, বোন, আমি সেই সকাল থেকে দেখছি তুই একা হাতে কত কিছু কাজ করছিস। আমি কি তোকে কোনো সাহায্য করব? যদি কিছু কাজ থাকে তুই আমাকে বল, আমি তোকে সাহায্য করছি রে বোন। আমি তো দেখছি তুই একা হাতে সবটা সামলাচ্ছিস, আর এই বাড়িটা তো আমার। তাহলে আমারও তো দায়িত্বের মধ্যে পড়ে এই বাড়ির সব কিছু জিনিসপত্র দেখে রাখা। দিদি, আজকে তোর মুখ থেকে আমি এইসব কি শুনছি? তুই কি না বাড়ির কাজকর্ম করতে চাস? এ তো খুব ভালো কথা দিদি। আমি তো এতদিন ধরে চেয়েছিলাম যে তুই আমাকে সাহায্য কর। ঠিক আছে দিদি, চল চল, আমি এখানে রান্না বান্না করছি, আয় তুই আমার পাশে বসে বসে আমাকে একটু সাহায্য কর। আর তখন সেখানে মালতী চলে আসে। তোমাদের দুই বোনকে দেখে এমনভাবে আমার যে খুব খুশি হচ্ছে জানো বৌমারা। কতদিনের স্বপ্ন ছিল যে দুই বউকে এমনভাবে একসাথে দেখবো, তা আজকের আমার স্বপ্ন সার্থক হয়েছে। তা বৌমারা, তোমরা এমনভাবে সারা জীবন একসাথে থেকো, আমি তো এটাই চেয়েছিলাম। তবে পরিবার মানে কি জানো? পরিবার মানে সবাই একসাথে একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকা, সুখ দুঃখে বিপদ আপদে যেন সবাই সবাইকে পাশে পায়, বুঝেছো? মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি অহংকারে বসে আমি কোনো কাজকর্ম করতাম না। কিন্তু মা, এটাও তো আমার বাড়ি, তাই আমার চোখ ভালোভাবে খুলে গেছে মা। আমি আমার বাড়িটাকে সুন্দরভাবে নিজের হাতে সাজাতে চাই। দেখো বৌমা, ভুল তো প্রত্যেকটা মানুষই করে, আর মানুষের মাধ্যমেই ভুলটা হয়। তুমি এত চিন্তা করো না। তবে হ্যাঁ, সে যদি ভুল করে যদি সেই দোষটা স্বীকার না করে, সেটাই হচ্ছে অন্যায়। তবে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই তো অনেক কিছু মা। এবার থেকে তোমরা একসাথে এই সংসারটাকে বেঁধে রেখো মা, বেঁধে রেখো। তারপর থেকে মেঘলা সে আর কোনো অহংকার করে না, আর দুই বোন মিলে একসাথে সেই বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে, এবং দুই বোন মিলে সেই বাড়ির মধ্যে সব কাজকর্ম একসাথে করতে থাকে। তাদের জীবন ভালোভাবে কাটতে থাকে।